সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ প্রধান 3 আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু। নতুন করে এপিবিএনের 3 সদস্যের রিমান্ড। 10 দিনের রিমান্ড চেয়েছিলাম, 7 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। রামু থানায় জব্দ তালিকায় শিপ্রাদের ল্যাপটপ, কম্পিউটার সহ 29 ডিভাইস। দেশে ফিরলেন ভিয়েতনামে দালালদের হাতে নির্যাতিত 107 জন বাংলাদেশি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। পরবর্তী শুনানি পর্যন্ত 4 আসামির জামিন। 2 দিনের সফরে ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিব। কথা হবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়েও, জানালেন মাসুদ বিন মোমেন। করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু। 1 মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ, 24 ঘন্টায় শনাক্ত 3200 জন। ময়মনসিংহ শেরপুর সড়কে বাসাটিতে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়া 8 জনের। ধর্মঘটে অচল বেলারুশ। গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে সরকার বিরোধী আন্দোলন। ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্টের হুমকি। শ্রীলঙ্কার উদ্দেশ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশ ছাড়বে ক্রিকেট দল। ভালো পারফর্ম করা খেলোয়াড়রাই প্রাধান্য পাবে, নিশ্চিত করেছেন আকরাম খান। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি রাহাত মিনাজ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম। দর্শক, আপনারা যখন সবাই ঘরে এবং ঘরের বাইরে, তখন সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আপনাদের হাত জীবাণুমুক্ত করে রাখবেন। গ্রেফতারের 12 দিন পর রিমান্ডে নেওয়া হলো সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান 3 আসামি, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলালকে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে তাদের হেফাজতে নেয় র্যাব। তাদের জিজ্ঞাসাবাদে হত্যা মামলার মোটিভ পাওয়ার আশা করছে তদন্তকারী সংস্থা র্যাব। এদিকে ঘটনার দিন চেকপোস্টে থাকা 3 এপিবিএন সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত সহ প্রধান 3 আসামির 7 দিন করে রিমান্ড মঞ্জুর হয় 6 আগস্ট। প্রায় 2 সপ্তাহ পর মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিল র্যাব। সকালে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তায় 3 আসামিকে বের করা হয় কক্সবাজার কারাগার থেকে। সদর হাসপাতালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নেওয়া হয় র্যাব 15 কার্যালয়ে। এ নিয়ে পুলিশের 7 সদস্য সহ 10 আসামিকে রিমান্ডে নিল র্যাব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় গ্রেফতার আসামির সংখ্যাও বেড়েছে মঙ্গলবার। জিজ্ঞাসাবাদের জন্য আনা এপিবিএনের এএসআই শাহজাহান, কনস্টেবল আবদুল্লাহ ও রাজীবকে সকালে গ্রেফতার দেখায় র্যাব। সিনহা রাশেদকে গুলির সময় ঘটনাস্থলে নীরবে উপস্থিত ছিলেন তারা। ঘটনার সাথে তাদের যোগসাজশ থাকতে পারে উল্লেখ করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে আমরা 10 দিনের আসামিদের 10 দিনের রিমান্ড চেয়েছিলাম, আমরা 7 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। আমরা আমাদের সুবিধাজনক সময়ে তাদেরকে নিয়ে আমরা মামলা সারতে আমাদের জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড আদেশের পর কক্সবাজারের 16 এপিবিএনের 3 সদস্যকে নেওয়া হয় কারাগারে। পরে তাদেরকে রিমান্ডে আনবে র্যাব। 3 এপিবিএন সদস্যকে গ্রেফতারের মধ্য দিয়ে এখন পর্যন্ত 10 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলো সিনহা রাশেদ হত্যা মামলায়। এদিকে আজকে প্রধান 3 আসামি রিমান্ডে যাওয়ার পর তদন্তকারীরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছেন সেটিও পাবেন বলে আশা করছেন তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। এদিকে সাবেক ওসি প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন বন্দুকযুদ্ধে নিহত যুবকের মা গোলচেহের। মামলা আমলে নিয়ে সিআইডিকে এই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, গেল 4 জুলাই বাদীর 2 সন্তান সাদ্দাম হোসেন ও জাহিদ হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে 10 লাখ টাকা চাঁদা না দিলে তাদেরকে হত্যার হুমকি দেয় হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান। পুলিশকে 5 লাখ টাকা দেওয়ার কথা জানায় বাদী গোলচেহের। টাকা দেওয়ার পরও তাদেরকে না ছেড়ে
জাহেদকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ করে পুলিশ। আর সাদ্দামকে গুলি করে হত্যার কথা এই মামলায় উল্লেখ করা হয়েছে। সিনহা রাশেদ হত্যার রাতে নীলিমা রিসোর্ট থেকে নিয়ে যাওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলোর সন্ধান পাওয়া গেছে। এগুলো রামু থানাতেই আছে, কিন্তু আদালতের মাধ্যমে র্যাবের তদন্তকারীরা চাইলেও পুলিশ তা বুঝিয়ে দিচ্ছে না। সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথের অভিযোগ, ফিরিয়ে না দিয়ে এগুলো থেকে ব্যক্তিগত ছবি ভিডিও বের করে তা ফেসবুকে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে আমাদের সহকর্মী মনিরুল ইসলামের প্রতিবেদন। ৩১ জুলাই রাত ১২টার দিকে নীলিমা রিসোর্টে যায় পুলিশের একটি দল। ততক্ষণে গুলিতে মারা গেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। ২০-২২ জন পুলিশ সদস্যের নেতৃত্বে ছিলেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। পুরো ঘর তল্লাশি করে মাদক উদ্ধার দেখায় পুলিশ। রামু থানায় দায়ের হয় মাদক মামলা, সেটিতেই আটক হন শিপ্রা দেবনাথ। পরদিন ছেড়ে দেওয়া হয় তাহসিন রিফাত নূরকে। কিন্তু বিপত্তি বাধে আরেক জায়গায়। নীলিমা রিসোর্ট থেকে সিনহা রাশেদের ট্রাভেল ভিডিও নির্মাণের ঢাকা থেকে নেয়া সব কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ড্রাইভ ও বেশ কিছু সরঞ্জাম নিয়ে যায় পুলিশ। ওই দিন রাতে পুলিশের করা জব্দ তালিকায় সেগুলো দেখানো হয়নি। এরপর থেকেই সমালোচনা ছিল, এতগুলো জিনিস কি হাওয়া হয়ে গেল? পুলিশ আমাদের দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, 3টি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ নেই। বেশ কয়েকদিন ধরে ওই ডিভাইসগুলোতে থাকা ছবি, ভিডিও আপলোড হচ্ছিল ফেসবুক, ইউটিউবে। অবশেষে পাওয়া গেল ডিভাইসগুলোর খোঁজ। সেগুলো আছে রামু থানাতেই। যমুনা নিউজের হাতে আসা নতুন জব্দ তালিকাটিতে উল্লেখ আছে 29টি ডিভাইসের কথা। র্যাবের তদন্তকারীদের দাবি, জব্দ তালিকাটিতে 1 তারিখ উল্লেখ করা থাকলেও এটি করা হয়েছে 5 দিন পর, অর্থাৎ 6 আগস্ট। যে 29টি আলামত আছে আমি আপনাদেরকে জানিয়েছি। এরই মধ্যে কক্সবাজার আদালতে মামলার তদন্তকারী সংস্থা র্যাব এই আলামতগুলো বুঝে নেয়ার আবেদন জানালে আদালত পুলিশকে এগুলো ফিরিয়ে দিতে বলে। কিন্তু 2 দফা আবেদন করার পরেও এখনও তা বুঝে পায়নি র্যাব। আমরা আশা করছি খুব শীঘ্রই সেই আমরা কালক্ষেপণ শেষে সেই আলামতগুলো আমাদের কাছে আসলে আমরা এরপর আমাদের যে ফরেনসিক পার্ট আছে তার মাধ্যমে আমরা বাকি কাজগুলা পরবর্তী ধাপে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শুরুর মামলাতে জব্দ না দেখিয়ে পরে কেন অন্য জিডির মাধ্যমে এসব ডিভাইসগুলো জব্দ দেখানো হলো তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি রামু থানা পুলিশ। আদালতের কাছে জানাই দিছি আর কি, যেটা আমাদের হেফাজতে আছে। আদালত তো আদেশ দিছে যে আপনাদেরকে এটা হ্যান্ড ওভার করতে। না, আমরা এরকম আদেশ পাইনি। পাইলে যখন পাবো তখন দেব। একই জিনিসের 2টা সিজার লিস্ট কেন হবে? না, 2টা স্পেশালিস্ট, একটা হয়েছে আপনার ইয়াতে মাদকের জন্য হয়েছে একটা, আর ব্যক্তিগত সম্পত্তির হয়েছে একটা, এই আর কি। শুরু থেকেই তদন্তকারী সংস্থা র্যাবের দাবি, সিনহা রাশেদ নিহতের পর যেসব মামলা হয়েছে সেসবগুলোর আলামত দিতে গড়িমসি ছিল পুলিশের। পরে আদালতের নির্দেশে অন্য আলামত পেলেও এখনও এই ডিভাইসগুলো না পাওয়া নিয়ে শঙ্কায় আছে এর মালিক সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা, সিফাত ও তাহসিন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। অবশেষে ভিয়েতনাম থেকে দেশে ফিরিয়ে আনা হলো প্রতারণা আর নির্যাতনের শিকার 107 জন বাংলাদেশি শ্রমিককে। বৈধভাবে বিদেশে পাড়ি দিয়েও বছর জুড়ে বিভিন্ন দালাল চক্রের খপ্পরে মানব পাচার আর মারধরের মুখেও পড়েন এই শ্রমিকরা। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে তাদের। আমি ঘুমাইবার জায়গা নাই, আমি ভাত খাওয়ার ফেলেছি, আমি কি করবো? 1 বছর আগে সিলেটের এই সুমন মিয়াও পাড়ি জমান ভিয়েতনাম। গিয়েছিলেন বৈধ পথেই, পৌঁছেই দেখেন চাকরিদাতা কোম্পানি উধাও। এরপর দালালের খপ্পরে পুরো বছর এহাত ওহাতে পাচার, দেশে ফিরতে চাইলেই মারধর। শেষমেশ দেশের মাটিতে পা রেখে এ যেন প্রাণ রক্ষার আকুতি। এবং আমার বাড়ির মধ্যে বিক্রি বলেছে, আমি কি চলবো, আমি এবং আমার মা বাপরে কি খাওয়াইবো, আমার ভাইয়ের আমি কি খাওয়াইবো, আমি কি করবো, আমার বলার মতো ঘুরে ফিরে সবারই অভিন্ন অভিজ্ঞতা, অনুভূতিগুলো বঞ্চনা আর পরিচয়হীনতার। ফার্নিচার কোম্পানির কথা পেয়ে আমাদের বলছে আমাদের $500 বেতন দিব, নয় $500 তো দূরে থাকলো, কোনো কোম্পানি আমরা পাই নাই। দেশে ফিরে অনেকেরই প্রশ্ন, নিয়ে যাওয়া বৈধ কাগজ কি করে হয়ে গিয়েছিল ট্যুরিস্ট ভিসা? ইমিগ্রেশনের মাধ্যমে আমরা বিএমইটি কার্ডগুলো করে গিয়েছিলাম,
এই বিএমইটি কার্ডগুলার কিভাবে এই ট্যুরিস্টের ভিসার মাধ্যমে আমরা গেছি এটা সুষ্ঠু বিচার করুক। এখানে কি বড় বড় পর্যায়ের লোকদের কি এখানে হাত আছে নাকি বাইরা রেকর্ডিং এজেন্সিগুলো কিভাবে এত সাহস করে? সবশেষ 9 এজেন্সির নামে অনলাইনে মানব পাচার মামলা করেন 97 শ্রমিক। অবশেষে ফিরলেন দেশে সরকারের হাত ধরেই। মঙ্গলবার বিকেল 3:45টায় ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছান নিঃস্ব শ্রমিকরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো একজন সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। 4 কোটি টাকা ঋণ আত্মসাতের মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ মোট 11 জন। প্রথম সাক্ষী বাদী দুদক কর্মকর্তা ইকবাল হোসেন মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন। 25 আগস্ট হবে পরবর্তী শুনানি। ওই দিন পর্যন্ত জামিনে থাকবেন 4 আসামি। অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে বিলুপ্ত ফার্মার্স ব্যাংকে ভুয়া ঋণ সৃষ্টি করে ওই টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, উত্তোলন ও পাচার করেছেন। মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জন। মঙ্গলবার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন বাদী দুদক কর্মকর্তা ইকবাল হোসেন। এই ধরনের বিচার বাংলাদেশে এই প্রথম, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে যত উচ্চ পজিশনেই থাকুক না কেন অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে, এটি একটা বার্তা যাচ্ছে আমাদের এই মামলার মাধ্যমে। সকালেই আত্মসমর্পণ করেন 4 আসামি, ঋণ গ্রহীতা নিরঞ্জন ও শাহজাহান, ব্যাংক কর্মকর্তা লুৎফুল হক এবং স্বপন কুমার রায়। শুনানি শেষে তাদের জামিন দেন আদালত। এফআইআর যেটা করেছেন তার মধ্যে আমরা যখন ক্রস করেছি, ক্রসের মধ্যে এই জিনিসটাও এসেছে যে আলটিমেটলি লোনটা যখন ডিসবার্স করা হয়েছে, আমরা সাজেশন দিয়েছি, কাগজে দেখিয়েছি এমডি সাহেবের 2 কোটি টাকা পর্যন্ত লোন মঞ্জুরের ক্ষমতা ছিল। এই বিষয়গুলো আজকে জেরাতে এসেছে। আসামিদের মধ্যে কারাগারে আছেন ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, আর এসকে সিনহা সহ 4 জনের বিরুদ্ধে জারি আছে গ্রেফতারি পরোয়ানা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি সামাল দিতে অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল, রোহিঙ্গা ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে 2 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, 2 দেশের সম্পর্ক উন্নয়নে এটি নিয়মিত সফর। সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এবছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে এটি শ্রিংলার দ্বিতীয় সফর। মাসুদ বিন মোমেন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবে 2 দেশের সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ বার্তা দিতে এসেছেন হর্ষবর্ধন। বুধবার বাংলাদেশ ছাড়বেন তিনি, পরে কলকাতা হয়ে ইয়াঙ্গুন যাওয়ার কথা রয়েছে তার। বাইল্যাটারাল সম্পর্ক উন্নয়ন সবসময় আমাদের এজেন্ডার মধ্যে থাকে। প্লাস এবার কোভিডের যে বিষয়টি আছে, ভারত এবং বাংলাদেশ কিভাবে আরও সহযোগিতা জোরদার করতে পারে। তো এখন আমরা জানি যে তাদের ওখানে ভ্যাকসিনও ডেভেলপ করছে, সুতরাং উই ক্যান আপডেট ইচ আদার। এই রোহিঙ্গা পুনর্বাসন যাতে যথাশীঘ্রই শুরু হতে পারে, তো এই ব্যাপারে আমরা যদি তাদের দিক থেকে যদি কোনো আপডেট থাকে আমরা জানতে পারবো। গভীর সমুদ্রে মৎস্য আহরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম দফায় পরীক্ষামূলকভাবে হবে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ ধরার কার্যক্রম। কৌশল শেখাতে প্রশিক্ষক আনা হবে ভারত ও শ্রীলঙ্কা থেকে। এই সংক্রান্ত 61 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় মোট 7টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এগুলোর ব্যয় ধরা হয়েছে 3,461 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, 845 কোটি টাকা ব্যয়ে বারোয়ারহাট হেয়াকো রামগড় সড়ক প্রশস্ত করতে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা জোনের মহাসড়কগুলোতে পুরাতন বেইলি সেতুর স্থলে নির্মাণ করা হবে কংক্রিটের সেতু। 3 কোটি টাকার ঊর্ধ্বে একটা রেস্ট হাউস বানাবার একটা প্রস্তাব ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে রেস্ট হাউস সড়কের তো অনেক সারা দেশেই আছে, বাংলো রেস্ট হাউস, একটা রেস্ট হাউস বানাবেন, এটা কি প্রয়োজনীয়তা কতটুকু তার মনে সংশয় ছিল। তাই তিনি বললেন যে প্রকল্পের মধ্যে এইরকম একটা আইটেম না দিয়ে সারা দেশে আপনাদের যেখানে যেখানে প্রয়োজন বসার জায়গা একটা প্রকল্প নিয়ে আসেন, আমি একদিনই অনুমোদন করে দিয়ে দেব।
করোনা ভাইরাসে দেশে আরও 46 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩,২০০ জন। এক মাসের মধ্যে এটি দেশের সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,630টি। সেই তুলনায় শনাক্তের হার 21.87%। সবশেষ হিসেবে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 3,740 জনে। মোট আক্রান্ত 2,82,344 জন। সবশেষ মারা যাওয়া 46 জনের মধ্যে 35 জনই পুরুষ ও বাকিরা নারী। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 32,034 জন। মোট সুস্থ 1,62,825 জন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। সংবিধান অনুসারে জাতির পিতার যথাযোগ্য মর্যাদা রক্ষায় এর আগে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ষড়যন্ত্রকারীরা গোপনে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় দেখেন না শেখ হাসিনা। বিএনপি জামাতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস আর ষড়যন্ত্রের রাজনীতি তাদের হাত ধরেই বিস্তার লাভ করেছিল। তারা এখনও এসব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া শেখ হাসিনা যে কোনো হত্যার বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এদেশে রাজনীতি, হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই এখনও তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে। 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাজেদের বক্তব্য চরম রাজনৈতিক মিথ্যাচার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ইতিহাস বিকৃত করছে সরকার। দীর্ঘদিন পর ভার্চুয়াল ব্রিফিংয়ের বদলে সরাসরি সাংবাদিকদের সামনে হাজির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য সামনে আনা হচ্ছে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়। কিন্তু তাতে আওয়ামী লীগের মন ভরছে না। এখন তারা জিয়াউর রহমান ও বেগম জিয়াকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি প্রতিষ্ঠাতাকে জড়িয়ে দণ্ডপ্রাপ্ত আসামি মাজেদের দেয়া বক্তব্যের কোনো সাক্ষ্য মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি। মাজেদের ঘাড়ে বন্দুক রেখে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা করা যাবে না। আইনিভাবে এই ধরনের বক্তব্যের কোনো সাক্ষ্য মূল্য নেই। এই ধরনের পদক্ষেপ বরঞ্চ সংগঠিত বিচার প্রক্রিয়া ও রায়কে নতুনভাবে বিতর্কিত করে তুলতে পারে। করোনা সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। চলমান করোনা বিপর্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জাতির এহেন মহাসংকটকালে বিভাজন নয়, দরকার ঐক্যবদ্ধ সম্মিলিত প্রয়াস। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ইন্টারন্যাশনাল লিজিং থেকে পিকে হালদার সহ তার 83 জন সহযোগী 3,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকালে দুদকের প্রধান কার্যালয়ে তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন, পিকে হালদারের সাথে যারা যোগসাজশে অর্থ আত্মসাৎ করেছেন এমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতির দায় স্বীকার করেননি কেউই। একই অভিযোগে আগামী 23 আগস্ট থেকে আরও 8 জনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী দল। রিমান্ড থেকে বাঁচতে আবারও অসুস্থতার ভান করলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। দুদকের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে অসুস্থ দাবি করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল চেক আপ করে চিকিৎসকরা তার কোনো অসুখ খুঁজে পাননি। তাই দুদকের তদন্ত টিম সাবেক পদ্মা ব্যাংক থেকে অর্থ আত্মসাতের মামলায় তাকে দ্বিতীয় দিনের মতো দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন।
সোমবার কেন্দ্রীয় কারাগার থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে 7 দিনের রিমান্ডে নেয় দুদক। পদ্মা ব্যাংক থেকে অর্থ আত্মসাতের মামলায় টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর তাকে রমনা থানা হেফাজতে রাখা হয়। ওই দিন রাতেই শাহেদ অসুস্থ দাবি করলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত মেডিকেল চেক আপ করে চিকিৎসকরা শাহেদকে সুস্থই ঘোষণা করেন। পরে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে নেওয়া হয়। এবারও সে অসুস্থতার ভান করেছে বলে জানান তদন্ত কর্মকর্তারা। তার কোনো কার্ডিও সমস্যা নাই, যার ফলে ডাক্তার ওনাকে 3বার টেস্ট করে 3বার ব্লাড টেস্ট করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ছুটি দিয়েছেন আর। এদিকে ইন্টারন্যাশনাল লিজিং থেকে পিকে হালদার সহ তার 83 জন সহযোগী 3,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, ওদের কোনো ইনফরমেশন আমরা তো ইনভেস্টিগেশন নিয়ে রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যাচ্ছিলেন এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন একই পরিবারের 6 জন সহ মোট 8 জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে। এই ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকফাটা কান্না, আর্তনাদ, কারণ চোখের সামনে 8 জন স্বজনের মরদেহ। ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও থেকে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন 14 জন। মাইক্রোটি ফুলপুর বাসাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়, পড়ে যায় পাশের পুকুরে। ঘটনাস্থলেই প্রাণ হারান 8 জন, যারা সবাই স্বজন। আমার কাকা মারা গেছিল, মারিতে পারতাছি, আমার এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কইছে এটা আমি আইতাছি, এটা গাড়ি খারাপ করাইছে, তারা নাই উঠতে আয়ারে ফুলপুরে না গাড়িটা অ্যাক্সিডেন্ট হইছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ আসে, আইসা গাড়িটা তোলার পরে তাৎক্ষণিকভাবে আমরা সমস্ত লাশই উঠাইছি। এর মধ্যে 8 জন লোক মারা গেছে, বাকিগুলো হসপিটালাইজ করা হয়েছে। স্থানীয়রা জানান, বিকট শব্দ পেয়ে দুর্ঘটনার পর তারা ছুটে যান। পরে তারাই চালান উদ্ধার তৎপরতা। মাইক্রোবাসটা পানিতে পড়ে আছে, পরে আমরা সবাই মিলে এলাকাবাসী লোকজন নামিয়া অনেক চেষ্টা করে 4 জন লোক বাই করছিলাম আর কি। তার মধ্যে সম্ভবত 2 জন জীবিত আর 2 জন লাশ, মানে 2টা মহিলা লাশ বাড়িয়েছে আর কি। কোচিং করবার লইছি যাই রে, আপনার মনে করেন যে দুপুট করে উঠলো। চিকিৎসকরা বলছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন। এর মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য 2 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের আরও 6 জন জীবিত ছিল, তার মধ্যে 2 জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তারা ভালো। আরও 2 জনকে আমরা ভর্তি রেখেছি, তারাও মোটামুটি ভালো। আর 2 জন আমরা জেনেছি আমাদের হসপিটালে তারা আসেনি। ঘটনার পর কিছুক্ষণ ময়মনসিংহ শেরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রুল জারি করেন। কন্টেম্পট রুল জারি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ওনাদের বিরুদ্ধে। এই কন্টেম্পট রুল জারি করার কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সহায়তাকারীদের সুরক্ষা নিশ্চিতকরণের ওপরে। প্রায় 2 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কোনো ধরনের পদক্ষেপ নেননি এই রায় বাস্তবায়নে। করোনা ভাইরাসের কারণে বিদায়ী অর্থ বছরে রফতানি আয়ে ধাক্কা লেগেছে। সেবা খাতে আয় কমেছে 5.5%। তবুও চলতি অর্থ বছরের জন্য উচ্চাভিলাষী রফতানি আয়ের লক্ষ্য অর্জনে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। উদ্যোক্তারা মনে করেন, বৈশ্বিক এই সংকটে ঘুরে দাঁড়াতে প্রয়োজন বাড়তি নীতি সহায়তা। খুঁজে বের করতে হবে নতুন নতুন বাজার। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রফতানি খাত। তবে গুটি কয়েক দেশের বাজারের উপর নির্ভরশীলতার কারণে মাঝে মধ্যেই তৈরি হয় সংকট। করোনাকালীন এই সময়ে ধারাবাহিকভাবে কমেছে রফতানি আয়। তবে চলতি অর্থবছরে ঘুরে দাঁড়াতে চায় সরকার। তাই নির্ধারণ করা হয়েছে উচ্চাভিলাষী রফতানি লক্ষ্য, যার বড় অংশই আসবে পণ্য খাত থেকে। চায়না থেকে শিফট যেটা হচ্ছে তারও কিছু অংশ আমরা পাবো এবং সার্বিকভাবে মার্কেটটা আবার ওপেন হবে। তো যার জন্য আমরা মনে করি যে
এই টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে আমাদের সেক্টর, গার্মেন্টস সেক্টরের জন্য। করোনা ভাইরাসের কারণে বিদায় অর্থ বছরে পণ্যের পাশাপাশি সেবা খাতের রফতানি আয়ও কমেছে। পণ্যে প্রায় 17% আর সেবা খাতে কমেছে 5.5%। আইটি যেটা আমরা এই নতুন অবস্থাতে আইটি খাতটা কিন্তু আরো বেশি পরিচিত হয়েছে, আরো বেশি এর ব্যবহার আমরা দেখেছি, আমি নিজেও মনে করি, এবং সার্বিকভাবে সারা গ্লোবালি এবং আমাদের দেশে বড় ধাক্কা খেয়েছি বটে, কিন্তু সামনের দিনগুলো আমরা খুব আশাবাদী অনেকখানি আমরা ইমপ্রুভ করতে পারবো। লক্ষ্য অর্জনে রফতানি বাজার সম্প্রসারণ এবং পণ্যে বৈচিত্র্য আনার কথা বলছেন উদ্যোক্তারা। পাশাপাশি আরও নীতি সহায়তা দাবি তাদের। সরকারের কাছে বিশেষ করে আমাদের অনুরোধ হলো যে আপনারা দয়া করে আমাদেরকে নীতি সহায়তা দিয়ে সাহায্য করবেন, যাতে করে আমরা আমেরিকা এবং কানাডার মার্কেটটা, স্পেশালি আমেরিকা, যাতে আমরা এগোতে পারি। বিরাট বড় পরিবর্তন আসতেছে আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে। এই পরিবর্তনের কিন্তু সুযোগটা আমাদের নিতে হবে, এটাও একটা বিরাট অপরচুনিটি, এবং নতুন মার্কেটে আমাদের যাওয়া উচিত। এবং নতুন মার্কেট শুধু গার্মেন্ট না, নতুন মার্কেট আমাদের সবগুলি প্রোডাক্টের জন্য প্রযোজ্য। চলতি অর্থ বছরে 4,550 কোটি ডলারের পণ্য এবং 850 কোটি ডলারের সেবা রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আফরোজ রূপা, যমুনা নিউজ, ঢাকা। উন্নত আগামী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে লিঙ্গ বৈষম্য দূর করে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়ার ভিয়ানাতে অনুষ্ঠিত 13তম সামিট অফ উমেন স্পিকার্স অব পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। স্পিকার বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সকলকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। প্ল্যানেট 50-50 এর লক্ষ্য পূরণে এবং কাউকে পেছনে না ফেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে লিঙ্গ সমতা নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে নারী সংসদ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। শুল্ক ফাঁকির অভিযোগের মামলায় 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনার রশিদের সদস্য পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ 5 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের শুনানিতে বিচারপতি ওবায়দুল হাসান ও এ.কে.এম. জহিরুল হকের বেঞ্চ এই রুল জারি করেন। শুল্ক ফাঁকির মামলায় 5 বছর কারাদণ্ডপ্রাপ্ত হয়েও হারুন এমপি পদে থাকায় আদালতে এই রিট দায়ের করেন ওই আসনের বাসিন্দা আব্দুল ওয়াদুদ। এদিকে লক্ষ্মীপুর 2 আসনের সরকার দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানিতে বলা হয়, পাপুল 2018 সালের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। জনস্বার্থে দায়ের করা এই রিটের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বেঞ্চ এই রুল জারি করেন। মানব পাচারের অভিযোগে কুয়েতের জেলে আটক আছেন এমপি পাপুল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে 15 আগস্টের মূল হোতাদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় নানক এই দাবি করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিচার করা হয়েছে, তবে তাদের অনুসারীরা যে কোনো মুহূর্তে আবার হানা দিতে পারে। তাই ছাত্রলীগকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচারের সময় হয়েছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি মাজেদের জবানবন্দিতে পরিষ্কার হয়েছে হত্যার পেছনের অন্যতম কুশীলব ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি স্থাপন করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় ক্রীড়া সংস্থা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছিলেন তিনি। পর্বত আরোহী রেশমা আক্তার রত্নাকে ধাক্কা দেয়া মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চালক নাইমকে রাজশাহীর ইব্রাহিমপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। সন্ধ্যায় পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুনার রশিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সে হত্যা করেছে নাকি এটি দুর্ঘটনা এটি খতিয়ে দেখতে কাল তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে। গত 7 আগস্ট রাজধানীর সংসদ ভবনের পাশে লেক রোডে সাইকেল চালানোর সময় পর্বত আরোহী রত্নাকে একটি মাইক্রোবাস
ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীতে দেদারসে বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার। এত দুর্ঘটনার পরও কোনোভাবেই যাতে থামানো যাচ্ছে না এসব চক্রকে। মঙ্গলবার দুপুরে ইসলামপুরে এমন 6টি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে। 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, 55 লাখ টাকা জরিমানা ছাড়াও সিলগালা করা হয়েছে কয়েকটি ফ্যাক্টরি ও গোডাউন। ভবন তৈরিতে রডের কাজ কিংবা গ্রামগঞ্জে বাঁশের বেড়া বাঁধতে ব্যবহার করা হয় এই জিআই তার। সর্বোচ্চ 200 টাকা মূল্যের এই তার হয়ে যাচ্ছে সর্বনিম্ন 2200 টাকা দামের কথিত উন্নত মানের বৈদ্যুতিক তার। মোড়কে সিল লাগানো হচ্ছে বিআরবি, বিজলি, বিএসবি, প্যারাডাইস, স্টার্ন কেবল সহ বিভিন্ন নামি দামি কোম্পানির নামে। ভেতরে নিম্নমানের কপার আর বাইরে রিসাইকেল করা প্লাস্টিকের তৈরি এসব বৈদ্যুতিক তার ব্যবহারে ঘটতে পারে শর্ট সার্কিট থেকে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর নবাবপুরের ইসলামপুর মার্কেটে এমন নকল বৈদ্যুতিক তার তৈরির 6টি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার। বাসাবাড়িগুলোতে যে ধরনের শর্ট সার্কিটের মধ্যে আগুন লাগে তার মেইন কারণ কিন্তু হচ্ছে এই নকল তার। যাদের বাড়িতে এই ধরনের নকল কারখানা চলবে এই সমস্ত বাড়িওয়ালাদের সহ মামলা দেওয়া হবে, কারণ এই বাড়িওয়ালারা অতিরিক্ত ভাড়ার লোভে তারা এই সমস্ত নকল কারখানাগুলি তৈরি করার সুযোগ করে দেন। বছরখানেক আগেও এই কারখানাগুলোই সিলগালা করেছিল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসায় সোমবার রাতে মারা যান তিনি। বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্রীর কর্মজীবন শুরু করেছিলেন তিনি। 1971-এ রণাঙ্গনের বহু ছবি তুলেছেন তিনি। কাজ করেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সঙ্গে। দেশ বিদেশের আলোকচিত্র জগতেও বেশ সমাদৃত ছিলেন এই নারী। এ এক দীর্ঘ অভিজ্ঞতার গল্প। ছবি তুলেছেন 71-এর রণাঙ্গনের। মেয়েদের মধ্যে একটা প্রচন্ড জাগরণ জেগেছিল বলবো আমি। ক্যামেরা হাতে দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাইদা খানম। বেগম পত্রিকা থেকে শুরু অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় জায়গা করে নিয়েছে তাঁর তোলা ছবি। ক্যামেরায় আমার সারা জীবনের সাথী হবে। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের 3টি ছবিতেও পাওয়া যায় সাইদা খানমের আলোকচিত্রের জাদু। অন্যের কাছে বলেছে যে ওর ক্যামেরা ধরার অ্যাঙ্গেল দেখে আমি বুঝেছিলাম ও ভালো ছবি তোলে। ক্যামেরা হাতে দেশের যে কোনো নারী আলোকচিত্রীর অনুপ্রেরণা তিনি। তার পথকে ধরেই আমরা আসলে এগিয়ে গিয়েছি এবং আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করি যে ওই প্রতিকূল অবস্থার সঙ্গে ওনারা যুদ্ধ করে এগিয়ে গিয়েছেন এবং তখন তাদের কাছের মানুষরা কিন্তু তাদেরকে এগিয়ে দিয়েছেন এবং আমি খুবই স্মরণ করি তাদের মা কিংবা আমাদের মারা যারা আমাদেরকে খুব সহজে এই পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। নারী হিসাবে যে উনি সাহস দেখিয়েছেন, যে অবদান রেখেছেন, আমার জন্য পথ দেখিয়ে গেছেন, সেটা হচ্ছে কোনোভাবে ভুলে যাওয়ার নাই, অস্বীকার করার কিছু নেই। ক্যামেরা ক্লিকের পাশাপাশি লেখালেখিও করতেন সবসময়। ধুলোমাটি স্মৃতির পথ বেয়ে আমার চোখে সত্যজিৎ রায়, আলোকচিত্রী সাইদা খানমের উপন্যাসত্রয়ী। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারারি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়েছে। বলা হয় হিজবুল্লাহর 3 সদস্য জড়িত ছিল 2005 সালের ফেব্রুয়ারিতে বৈরুত বোমা হামলায়। এই হামলায় হারিরি সহ আরও 21 জনকে হত্যা করা হয়েছিল। তবে এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। গত 7 আগস্ট মামলার রায়ের কথা থাকলেও বৈরুতের বিস্ফোরণের ঘটনার জেরে তা পিছিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের ওই ঘটনাকে এই রায়ের সাথে সম্পর্কিত বলেও ধারণা করছেন অনেকেই। গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে বেলারুশের সরকার বিরোধী আন্দোলন। ধর্মঘটে অচল গোটা দেশ, কিন্তু 26 বছর ক্ষমতা ধরে রাখতে হুঁশিয়ারি চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এরই মধ্যেই নির্বাচনে জালিয়াতি ও দমন পীড়নের অভিযোগে সংশ্লিষ্টদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
এটা আপনার সৌভাগ্য যে গালে দিল গায়ে হাত তুলেনি। তাকিয়ে দেখুন, আমি একা হলেও চারপাশে যথেষ্ট নিরাপত্তারক্ষী। জনসমক্ষে প্রকাশ পেয়ে গেল আলেকজান্ডার লুকাশেঙ্কোর রুদ্রমূর্তি। তার বিরুদ্ধে স্লোগান তোলা শ্রমিককে রীতিমতো পেটানোর হুমকি দিলেন বেলারুশের প্রেসিডেন্ট। রাজনীতির কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেখানে প্রবেশের আগে চিন্তা করুন মারপ্যাচ সামলানোর সক্ষমতা আছে কিনা। এদিকে লিথুনিয়ায় আশ্রয় নেয়া প্রধান প্রতিদ্বন্দ্বীর বার্তা, দেশের ক্রান্তি লগ্নে তিনি দায়িত্ব গ্রহণে প্রস্তুত। গেল ২৬ বছরের দুষ্টচক্র থেকে বেলারুশ বেরোতে চায়। জাতীয় নেতা হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত। রাজবন্দীদের মুক্তি এবং দ্রুততম সময়ে নতুন প্রেসিডেন্সিয়াল ভোটেরও পরিকল্পনা রয়েছে। বেলারুশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এস্তোনিয়া। সোমবারই বেলারুশ ইস্যুতে জরুরি ভার্চুয়াল সম্মেলন করে ইইউর দেশগুলো। তাতে ৯ আগস্টের নির্বাচনের কারচুপি এবং বিক্ষোভকারীদের দমনের অভিযোগে কর্মকর্তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হন জোট সদস্যরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ভিয়েনার একটি হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী ও সঞ্চালনা করেন বিকাশ ঘোষ। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের সাবেক অনারারি কনসাল আর্নস্ট গ্রাফ। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইভা জামান, মীর তরুণ, মানিক চৌধুরী সহ প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দূতাবাসের সহকারী কনসুলার জুবায়েদুল হক চৌধুরী। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোচনা করেন। এছাড়া বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি জানান তারা। ইতালির নাপোলি শাখা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে সভাপতিত্ব করেন নাজিম উদ্দিন নাজিম ব্যাপারী ও যৌথভাবে সঞ্চালনা করেন কুদ্দুস হাওলাদার ও আবু ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন নাপোলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, ফরহাদ সেপাই, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, দেলোয়ার মোহাম্মদ সহ আরও অনেকেই। সভায় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। সবশেষে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সব সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রে ব্রুকলিন ও চার্চ ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন নিউ ইয়র্কে এক কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজুল মাওলা এবং পরিচালনা করেন মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, নুরুল করিম জুয়েল, নুরুল আমিন সহ আরও অনেকেই। সভায় অতিথিদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 23 সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার তারিখে আসছে রদবদল। কয়েকদিন পিছিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই দেশ ছাড়বে দল। 18 সেপ্টেম্বর প্রথম দফা করোনা টেস্টের পর 21 তারিখ থেকে চূড়ান্ত দল নিয়ে অনুশীলন করবে টাইগাররা। দল ঘোষণা হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় গেল কয়েক সিরিজে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা প্রাধান্য পাবেন দলের জন্য, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। 23 সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে যাবার কথা, কিন্তু 2-1 দিন পিছিয়ে যেতে পারে যাওয়ার দিন। 21 সেপ্টেম্বর অনুশীলন শুরু করবে টাইগাররা। এর 3 দিন আগে কোভিড-19 টেস্ট করা হবে মুমিনুল মুশফিকদের। সেই পরীক্ষা হবে আরও 2 বার। 18 তারিখে বাসায় গিয়ে সবার কোভিড টেস্ট করব, প্র্যাকটিস করব আমরা 21 তারিখ থেকে। তারপরে কিছুদিন প্র্যাকটিস করার পর তারপর আমরা শ্রীলঙ্কা যাব। 21 সেপ্টেম্বরের আগে শিডিউলটা চেঞ্জ হচ্ছে যাওয়ার, তারপর নতুন শিডিউল হয়তো একদিন 2 দিন এদিক সেদিক হবে। অনুশীলন শুরুর প্রায় 1 সপ্তাহ আগে 10 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে দল। ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ থাকায় সবশেষ আন্তর্জাতিক সিরিজগুলোর বিবেচনায় নির্বাচকরা বেছে নেবেন চূড়ান্ত স্কোয়াড। সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছাবেন রাসেল ডোমিঙ্গো সহ অন্যান্য কোচিং স্টাফরা। এরপর 14 দিনের কোয়ারেন্টাইনের পর যোগ দেবেন দলের অনুশীলনে।
আমরা 20 থেকে 22 জনের চিন্তা ভাবনা করেছি, যেহেতু আপনার কোভিড নিয়ে কিন্তু আসলে এটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না। অনেকগুলো টেস্ট আছে, অনেকগুলো অপশন রাখতে হবে। সো সব কিছু আমরা আলাপ আলোচনা করেছি এবং এর মধ্যে কিন্তু আপনার প্রায় কিন্তু টেস্ট হতেই থাকবে। এদিকে শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হলেও এখনও ভেন্যু নিশ্চিত নয়। সেই সাথে লঙ্কান সফরে গিয়ে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম মুশফিকদের সেটাও পরিষ্কার করেনি দেশটির বোর্ড। কোয়ারেন্টাইনে কতদিন থাকতে হবে ওগুলো কিন্তু এখন আমরা ক্লিয়ার পাইনি, ফাইনালটা হয়নি, বাট মনে হয় কলম্বোতে রাখবে। গুঞ্জন ছিল টেস্টের পাশাপাশি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আকরাম খান নিশ্চিত করেছেন আপাতত চূড়ান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের যমুনা নিউজের আয়োজনে। তবে যেতে যেতে আবারও মনে করে দিতে চাই, আপনারা যখন ঘরে এবং ঘরের বাইরে তখন সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আপনাদের হাত জীবাণুমুক্ত করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।